আসসালামু আলাইকুম। ব্লকচেইন অত্যন্ত আলোচিত একটা বিষয়। ফাইন্যান্সে, সাপ্লাই চেইনে, ইভেন মেডিকেল সায়েন্সে বিভিন্ন জায়গায় ব্লকচেইন ইউজ হচ্ছে। জিনিসটি বহু চর্চিত, বহু ব্যবহৃত, বাট এটি সহজভাবে বোঝাটা একটু কঠিন। আমরা ব্লকচেইন যেহেতু শিখব, শুরুতেই ব্লকচেইনে বাংলায় খুবই সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি, যদিও এটি থেকে পুরোপুরিভাবে বোঝাটা খুবই কঠিন। গত বেশ কয়েক বছর ধরে আমি রিসার্চ করেও অনেক ক্ষেত্রে কিছু জায়গায় ডিফিকাল্টিস ফেস করি। ব্লকচেইন সম্পর্কে আমরা যতটুকু জানি তা হচ্ছে, ব্লকচেইন হলো কতগুলো ব্লকের সমষ্টি। কতগুলো ব্লক থাকে, এই যে ব্লকগুলো দেখছেন এরকম সমষ্টি, যে ব্লকগুলো একটি আরেকটির সাথে বাঁধা থাকে এই যে চেইনের মাধ্যমে, এবং ব্লকের ভিতরে থাকে বিভিন্ন ডেটা। এই ব্লকগুলোর ভিতরে বিভিন্ন ডেটা থাকে। ডেটাগুলো নিয়ে একটা হ্যাশ তৈরি হয়, অর্থাৎ এই ডেটাগুলোর একটা কোডিং হয়, যে একটা কোড আবার পরের কোডের সাথে মিলানো হয়, সিনক্রোনাইজ করা হয় এনক্রিপশনের মাধ্যমে। সো এই ডেটাগুলো নিয়ে একটি হ্যাশ তৈরি করা হয়, এবং একটি ব্লকের হ্যাশের রেফারেন্স দিয়ে পরবর্তী ব্লকটি তৈরি করা হয়। অর্থাৎ এই ব্লকের হ্যাশ রেফারেন্স দিয়ে পরবর্তী ব্লক তৈরি করা হয়, এবং পরবর্তী ব্লকের হ্যাশ রেফারেন্স দিয়ে আবার তারপরেরটি ব্লক তৈরি করা হয়। ফলে কোনো একটা হ্যাশ ছুটে গেলে, হ্যাশের তথ্য যদি প্রপারলি না পাওয়া যায়, তাহলে টোটাল চেইনটাই ভেঙে যায়। আপনি যদি কোনো ব্লকের ডেটা চেঞ্জ করে দেন, তাহলে হ্যাশটিও চেঞ্জ হয়ে যাবে। এর ফলে ব্লকের মধ্যে চেইন ছিঁড়ে সম্পূর্ণ ব্লকটি ইনভ্যালিড হয়ে যাবে। ব্লকচেইনকে বলা হয় পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, অর্থাৎ একটা নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে চলে, এবং এটি মূলত ফলো করে ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্ক। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং আমরা অ্যাকাউন্টিং এ যেমন লেজার বলি, এখানে একটা লেজার আছে, সেই লেজারটাকে বলা হয় পাবলিক লেজার বা ডিস্ট্রিবিউটেড লেজার, যেখানে ডেটা কোনোভাবে এডিট, ডিলিট বা মুছে ফেলা যায় না। এই জায়গাগুলো ইন্টারেস্টিং। অনেকে মনে করেন মাইনিং মানে হচ্ছে নতুন করে বিটকয়েন তৈরি করা বা কোনো ক্রিপ্টোকারেন্সি তৈরি করা। নো, মাইনিং ইজ বেসিক্যালি ভ্যালিডেটিং দ্য ডেটা। আমরা স্বাভাবিকভাবে ব্লকচেইন বললেই মনে করি যে ব্লকচেইন একটা বিশাল অ্যাপ্লিকেশন, ক্রিপ্টোকারেন্সি অথবা বিটকয়েন। নো, ইট ইজ ভেরি ন্যারো সেন্স ইউজ হয়। ব্লকচেইনের ইউজ আরো অনেক বেশি। সেটি করতে গেলে আমাদেরকে ডিসকাস করতে হবে হোয়াট ইজ ডেটাবেস, এবং এই ডেটাবেজের ভিতরে আবার অফলাইন ডেটাবেজ এবং অনলাইন ডেটাবেজ আছে। আর আরেকটা ভাগ হচ্ছে সেন্ট্রালাইজ ভার্সেস ডিসেন্ট্রালাইজ ডেটাবেস। সো এই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব। একটা ছোট্ট উদাহরণ, হোয়াট ইজ ডেটা। এই যে ধরেন আমি আমার অর্গানাইজেশনের 5 জন লোকের কাছে কিছু টাকা পাবো, মিস্টার তোফায়েল, মিস্টার জাহাঙ্গীর, আবির, মাহফুজ, এনামুল, ওনাদের কাছ থেকে কিছু টাকা পাওয়া যাবে। সো রিসিভেবল ফ্রম নেম অ্যান্ড দিস ইজ অ্যামাউন্ট। সো এই যে মিস্টার তোফায়েলের কাছে 2000 টাকা পাওয়া যাবে, দিস ইজ এ ডেটা। আর যখন এইভাবে একটা এক্সেল শিটে আমরা সাজিয়ে লিখবো সবগুলো তথ্য, তখন হয়ে যাবে একটা ডেটাবেস। আর যখন এটি শুধুমাত্র আপনার পিসিতেই থাকবে, খেয়াল করেন, যখন এই ডেটাবেসটা শুধু আপনার পিসিতেই থাকবে, আপনি কারোর সাথে কানেক্টেড করবেন না, তখন এটাকে বলা হবে অফলাইন ডেটাবেস। আর ডেটাবেসের সংখ্যা সংক্ষিপ্তভাবে এভাবে বলতে পারি, ডেটাবেস হচ্ছে একটা টেবিল যেখানে ডেটাগুলো সুন্দরভাবে সাজানো এবং সংরক্ষিত থাকে। এরপরে আসেন, যখন আপনি এই যে অফলাইন থেকে অনলাইন করবেন, তখন আমরা জানি গুগল শিট আছে। আমরা গুগলের বিভিন্ন রকম সার্ভিস দিয়ে থাকি, পেইড এবং আনপেইড। সো এই যে গুগল শিটের মাধ্যমে যখন করবেন, আপনি স্প্রেডশিটের মাধ্যমে করবেন, তখন কিন্তু এই ডেটাটা আর অফলাইন থাকবে না, অনলাইন হবে। অর্থাৎ এর পাসওয়ার্ড শেয়ার করলে যে কেউ, আপনি বা তা কাউকে মেইলে কানেক্ট করে দিলে, এই স্প্রেডশিট থেকে সেই ডেটাটা দেখে নিতে পারবে। তখন এটাকে অনলাইন ডেটাবেস হবে। এটি লিমিটেড আকারে ইউজ করা হয়, কিন্তু যখন এইটাকে আরো বড় ডেটাবেস হয়ে যায়, অনেক বেশি ইনফরমেশন থাকে, তখন অনেক ক্ষেত্রে আপনারা ওন সার্ভার ইউজ করতে হয়। এখন আপনার পিসিতে যে এক্সেলের জিনিসটা লিখেছিলেন, সরাসরি তো এভাবে সেভ হবে না, তখন মাইএসকিউএল নামে একটা প্রসেসে এটা কিন্তু সার্ভারে সেভ হবে। মাইএসকিউএল অলসো এই ডেটাবেস, যেটি হচ্ছে আপনার গুগল শিট বা এক্সেলের মতোই, বাট দিস ইজ এ অনলাইন, এবং আপনার পিসি বেজ, আপনার পিসিতে একটা সার্ভার করতে পারেন। আবার অনেক সময় সেন্ট্রালাইজ সার্ভার হয়, ডিসেন্ট্রালাইজ সার্ভার হয়। সেই এক্সাম্পলটা, সেই উদাহরণটা আমি পরে দিব। এবার আসেন, যে এই যে অনলাইন ডেটাবেস বললাম, সেই অনলাইন ডেটাবেস আবার দুই ধরনের হয়।
একটাকে বলা হয় সেন্ট্রালাইজ ডেটাবেস, আর একটাকে বলে ডিসেন্ট্রাল অথবা ডিসেন্ট্রালাইজ ডেটাবেস। সেটি কেমন? ধরেন আমি উদাহরণ হিসেবে বলি, দবির নামে একটি ছেলের সঙ্গে শফিক কথা বলতে চায়। সো ইচ আদার যে ইনফরমেশন মেসেজ পাস করছে, লিখলো লেটস সে আসসালামু আলাইকুম, এই জিনিসগুলো কিন্তু হয়ে যায় তখন ডেটাবেজে লেখা হয়ে যায়। সেটি কিরকম? ধরেন লেটস সে আজকে 22 তারিখ 1:32 দবি শফিককে লিখলো আসসালামু আলাইকুম, শফিক তখন আবার বললো ওয়ালাইকুম আসসালাম 1:35। 1:37 দবির আবার বললো হাউ আর ইউ, শফিক পরে অ্যান্সার করলো 1:40 আই এম ফাইন। সো এই যে তথ্য আদান প্রদান হলো, এটিও কিন্তু একটা ডেটাবেস হয়ে গেল। এবং হোয়াটসঅ্যাপের সেন্ট্রাল সার্ভারে কিন্তু এইভাবেই সমস্ত জিনিসগুলো লেখা থাকে, যার ফলে কখনো কখনো আপনার সেট হারিয়ে গেল, নতুন সেট ইনস্টল করে আপনার নাম্বার বসিয়ে যখন ইনস্টল করেন হোয়াটসঅ্যাপ, তখন আগের লেখাগুলো পাওয়া যায়, কারণ আপনার ফোনের ডেটাবেস এখানে ইউজ করা হয় না, এখানে ইউজ করা হয় হোয়াটসঅ্যাপের সেন্ট্রাল ডেটাবেস। সো এটি বোঝা গেল। সো এইটাকে বলা হয় হোয়াটসঅ্যাপের সেন্ট্রাল ডেটাবেস। এই ডেটাগুলো স্টোর হয় ইন দা হোয়াটসঅ্যাপ সেন্ট্রাল ডেটাবেসে জমা হয়। আপনি যত কথা বলছেন বা আপনার সাথে যারা যারা কথা বলছে এটা হচ্ছে। এখন ধরে নিচ্ছি যে আমরা হোয়াটসঅ্যাপের মতো করে নতুন একটা অ্যাপস তৈরি করব, যেটা নাম দিলাম ডেটা অ্যাপ বা ডেক্স অ্যাপ, যেটা ডিসেন্ট্রালাইজ অ্যাপস হবে, কোনো সেন্ট্রাল সার্ভার আমরা ইউজ করব না। তাহলে কি হবে? যার যার পিসি, যার যার ল্যাপটপ, যার যার মোবাইল, সবগুলোই ডিসেন্ট্রালাইজ ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক হিসেবে ইউজ হবে। সেখানে আমরা কোনোভাবেই বলবো না যে সেন্ট্রালাইজ কিছু থাকবে, অর্থাৎ সমস্ত তথ্য আমি দবির যখন শফিককে পাঠাচ্ছে তখন দবিরের কাছে থাকবে, শফিকের কাছে থাকবে। দবির যখন পাঠাচ্ছে লেটস সে লতিফের কাছে, তখন দবিরের কাছে থাকবে, লতিফের কাছে থাকবে। কিন্তু এই জিনিসগুলো কখনোই সেন্ট্রালাইজ কোথাও জমা হবে না। এটাকে বলা হয় সেন্ট্রালাইজ না, এটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজ ডেটাবেস, যেটাকে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক বলা হয়। এখন আমরা যেটা আলাপ করব সেটি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডেটাবেসের স্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, যখন আমরা প্রথমে দবি শফিককে একটা আসসালামু আলাইকুম বলছিল 17 এপ্রিল 1:32, তখন কিন্তু 4টা কলাম তৈরি হয়ে গেছিল, বা 4টা ডেটার জন্য 4টা কলাম, সেটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম, সেন্ডার, রিসিভার এবং মেসেজ। এরকম এক একটা ডেটা 4টা করে কলাম তৈরি হয়েছিল এবং 4টা সেট আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4। সো 4টা কলাম নিয়ে 4টা সেট তৈরি হয়েছিল, এটা একাধিক হতে পারে। সো এটাকে ইন্ডিপেন্ডেন্ট ডেটাবেস বলছি এই জন্যই, ধরেন এইখানে শফিক যে বলছিল হাউ আর ইউ, এই কথাটা ডিলিট করে দিল, অথবা আসসালামু আলাইকুম বা ওয়ালাইকুম আসসালাম, যে কোনো একটা জিনিস চেঞ্জ করা হলো, এই চেঞ্জের ফলে পরবর্তীকালে কোনো কনভারসেশনে কোনো ইম্প্যাক্ট ফেলবে না, কারণ একটার সাথে একটার কোনো ডিপেন্ডেন্সি নাই। অর্থাৎ প্রথম ডেটা সেটটার সাথে দ্বিতীয় ডেটা সেটের কোনো আপনার রিলেশনশিপ নেই, কোনো কন্ডিশন নেই, কোনো রুল নাই, যে কারণে এটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডেটাবেস বা ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক ইউজ করছে। এবং এইটাই আবার যখন আমরা বলছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ডেটাবেসের পার্থক্য কি, এখানে কোনো ডেটা যদি এডিট, চেঞ্জ বা ডিলিট করা হয়, তবুও আমাদের পরবর্তী কনভারসেশনে তেমন কোনো অসুবিধা হবে না, কারণ ডেটাবেসটি একটি ইন্ডিপেন্ডেন্ট ডেটাবেস। সো দেয়ার ইজ নো রুল, এবং এইটাকেই ট্র্যাডিশনাল ডেটাবেস বলা হয়, এটাকে ট্র্যাডিশনাল নর্মাল ডেটাবেস বলা হয়। সো আমরা বলছিলাম যে শফিককে দবির লিখলো আসসালামু আলাইকুম, পরবর্তীকালে শফিক যেটা লিখেছিল দবিরকে ওয়ালাইকুম আসসালাম, সেটা যদি হ্যালো পরিবর্তন করে দেওয়া হয়, সেটি কিন্তু যিনি পরিবর্তন করছে তার ডিভাইসে চেঞ্জ হচ্ছে, কিন্তু যেহেতু আপনার এইটা ইন্ডিপেন্ডেন্ট আপনার হচ্ছে যে ডেটাবেস, ফলে পরবর্তীকালে কনভারসেশন কোনো অসুবিধা নেই। ইভেন দবিরকে শফিক যেটা বলেছিল যে হাউ আর ইউ, সেটা ডিলিট করা হলো, তাতেও সমস্যা নেই, সে কিন্তু পরবর্তী কনভারসেশন গুলো আবার চালিয়ে যেতে পারবে। লেটস সে দবির বললো যে ক্যান উই মিট, শফিক বললো ইয়েস শিওর উই ক্যান ওয়াই নট, উই ক্যান মিট। এই যে আগের ডেটাগুলো চেঞ্জ করা হলো, অল্টার করা হলো, এডিট করা হলো, ডিলিট করা হলো, কিন্তু পরবর্তীকালে কনভারসেশনে কোনো প্রভাব ফেললো না, এর কারণ হচ্ছে এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ডেটাবেস। বাট যদি এরকম হতো যে ডিপেন্ডেন্ট ডেটাবেস, যদি এরকম হতো যে দবির শফিককে আসসালামু আলাইকুম বলেছে, এইটা একটা রেফারেন্স তৈরি হচ্ছে, প্রিভিয়াস ডাটা একটা পারমিশন চাচ্ছে যে শফিক যখন লিখছে ওয়ালাইকুম আসসালাম। সো যখন আগের তথ্যের সাথে পরের তথ্য লেখার সাথে একটা হ্যাশ অথবা একটা পারমিশন লাগে, কোনো রকম কন্ডিশন রুল থাকে, তখন একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্ট হয়ে যায়। এই ডিপেন্ডেন্সির কারণে এটাকে বলে ডিপেন্ডেন্ট ডেটাবেস। সো আমরা ডিপেন্ডেন্ট ডেটাবেসও বুঝতে পারলাম। এখন আমরা দেখি যে যখন এবারে আসি সেই ব্লকের কথা, লেটস সে আমি যখন কথা বলছিলাম প্রথম
আসসালামু আলাইকুম বা হ্যালো বা হাই, তখন কিন্তু একটা এই তথ্যটা, এই ডেটাটা একটা বক্সে ঢুকে গেছিল, এইটাকে বলে ব্লক। দিস ইজ ব্লক। এই ব্লকের একটা নাম আমরা দিয়ে দিলাম 1 2 3 4 ABC। এখন এই যে ABC, এই যে 1 2 3 4, এইটাকে রেফারেন্স হিসেবে ইউজ করে আর একটা নতুন ব্লক পরে ওয়ালাইকুম আসসালাম বা হ্যালো বলা হলো, তখন 3 2 1 CDB নামে নতুন করে একটা আপনার কি হলো, আরেকটা ব্লক তৈরি হলো। এবং এইখানে এই যে তথ্যগুলো, এগুলোকে হ্যাশ বলা হচ্ছে। এবং পরবর্তীকালে হাউ আর ইউ বলার জন্য আরেকটা যখন ব্লক তৈরি করা হচ্ছে, তখনও কিন্তু এই প্রিভিয়াস হ্যাশটা ইউজ করা হচ্ছে। তো তার মানে এই যে আপনার নতুন করে একটা ব্লক তৈরি করার জন্য আগের ব্লকের যে হ্যাশটাকে রেফারেন্স হিসেবে ইউজ করা হয়, এইগুলোকে হ্যাশ বলা হয়। এবং প্রত্যেকটা ব্লককে আলাদা ব্লক বলা হয়। এবং এই যে হ্যাশের মাধ্যমে যে একটা রিলেশনশিপ, ডিপেন্ডেন্সি তৈরি হয়, হ্যাশের মাধ্যমে যে একটা নতুন করে ডিপেন্ডেন্সি তৈরি হয়, এই অদেখা বা একটা ভার্চুয়াল যে হ্যাশের মাধ্যমে চেইন তৈরি হয়, এটা কি বলা হয়? চেইন। সো দিস ইজ কল্ড ব্লক, দিস ইজ চেইন, ব্লক চেইন। এবং ব্লক চেইন টেকনোলজি কাজ করে যেহেতু ডিপেন্ডেন্ট ডেটাবেজের উপরে কাজ করা হয়, এই জন্য হ্যাশ ইউজ করা হয়। এখন আমরা জানি যে ব্লকচেইন মূলত একটা ডিসেন্ট্রালাইজড ডেটাবেস বা নেটওয়ার্ক। তাহলে কোশ্চেন থাকতে পারে আপনাদের যে ব্লকচেইন কি সেন্ট্রালাইজ হতে পারে না? ইয়েস, সেন্ট্রালাইজ হতে পারে, কিন্তু সেন্ট্রালাইজড ডেটাবেস ব্লকচেইন ইউজ করে না, বাট হতে পারে। ব্লকচেইন শুধুমাত্র ডেটাবেসের একটা স্ট্রাকচার। এখানে একটি ডেটা অন্য একটা ডেটার সাথে সম্পর্ক ছাড়া চলতে পারে না, অর্থাৎ একটা ডেটার সাথে আর একটা ডেটার লিঙ্ক থাকে, এই লিঙ্ক ছাড়া চলতে পারে না। কিন্তু এই ডেটা সেন্টার আপনি কোথায় রাখবেন, নাকি সেন্ট্রালাইজ ডেটা করবেন নাকি ডিসেন্ট্রালাইজ করবেন, এটি আপনার হাতে, আপনার চয়েস। বাট ব্লকচেইন টেকনোলজি ইজ এ ডিসেন্ট্রালাইজ। এবং আমরা জানি কেন, বিকজ এটা আসলে সেন্ট্রালাইজ করা সম্ভব না, প্রয়োজনও নাই, এবং এটি করা সম্ভবও ছিল না। সো এখন আমরা একটা উদাহরণ নিয়েছিলাম যে আমাদের ডেক্স অ্যাপ নামে আমরা একটা সফটওয়্যার, একটা অ্যাপস নিয়ে কাজ করছিলাম। সেটিকে যদি উদাহরণ দিই, যে আপনার হোয়াটসঅ্যাপ যদি তাদের আপনার এই যে সার্ভার মাইএসকিউএল ইউজ করে, তাদের যে ডেটাবেস বা সার্ভার, সেটা যদি বন্ধ করে তারা যদি আপনার ব্লকচেইনের ডেটাবেস ইউজ করে বাট সেন্ট্রালাইজ, তাহলে এটাকে সেন্ট্রাল ডেটাবেস, তাহলে বলবো ব্লকচেইনের সেন্ট্রাল ডেটাবেস। আর ডিসেন্ট্রালাইজ ডেটাবেস আমরা যে উদাহরণ দিয়েছিলাম ডেক্স অ্যাপের মাধ্যমে, যে এখানে আসলে আমরা ডিসেন্ট্রালাইজ থাকবে এবং ব্লকচেইন ইউজ করবো। এখানে দেখেন আমরা ব্লকচেইন ইউজ করেছি ডেটাবেস, এবং এটা কোনো সেন্টার বলে কিছু নাই। সো এখন থেকে আমরা আর সেন্ট্রাল ডেটাবেসের কোনো ধারণা এখানে রাখবো না, বিকজ সেন্ট্রাল ডেটাবেস নিয়ে ব্লকচেইন কাজ করে না। বোঝার জন্য আমরা বুঝেছি, আমাদের এখন ডিসকাশনের এরিয়া হচ্ছে ডিসেন্ট্রালাইজ ডেটাবেস। এখন ডিস্ট্রিবিউটেড লেজার বলতে কি বোঝা যায়? ব্লকচেইন দিয়ে আমরা যে নতুন ডেটাবেসটি তৈরি করলাম, সেই ডেটাবেসটিকে অন্যভাবে বলা যায় লেজার। আমরা অ্যাকাউন্টসে লেজার বলে থাকি, হ্যাঁ, বাংলায় খতিয়ান বলা, আমরা লেজার বলি। সো ব্লকচেইনের মাধ্যমে যে কোনো লেজার, আমি যেমন শুরুতে দবির এবং শফিক কথা বলছিল, ওইখানে কনভারসেশনের কয়েকটা আপনারা দেখেছিলেন রো এবং কলাম ছিল, দ্যাট ইজ অলসো এ পার্ট অফ দ্য ডেটাবেস, এবং এটাকে লেজার বলা যায়। কিন্তু যেহেতু ফাইন্যান্সিয়াল টাকা পয়সা ট্রান্সফার, মানি এক্সচেঞ্জ নিয়েই হচ্ছে ব্লকচেইনের মূলত কাজ, সেই কারণে এই যে ব্লকচেইন যে নতুন ধরনের আমরা ডিসকাস করলাম যে ডিসেন্ট্রালাইজ যে ডেটাবেসটা, এবং এটা কোনো সেন্ট্রালাইজ না, এটা আপনার হ্যাশট্যাগের মাধ্যমে তৈরি করা হয়, এই ডেটাবেসটাকে আমরা লেজার বলছি। যখন এই ডেটাবেস বা লেজার সবার মাঝে ডিস্ট্রিবিউট করা থাকে, সেন্ট্রালাইজ থাকে না, তখন তাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড লেজার। অর্থাৎ আমরা ব্লকচেইনের যে ডেটাবেস ইউজ করব, সেই ডেটাবেসকে আমরা বলছি লেজার প্রথম। আর এই লেজারটা যখন সেন্ট্রালাইজ না থেকে সবার কাছে ডিস্ট্রিবিউটেড থাকে, তখন এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড লেজার। এর বাইরে একটা আপনার আর যখন ডেটাবেসটি একটি সেন্টারে থাকুন, তখন এটা সেন্ট্রাল লেজার বলা হয়। যদিও সেন্ট্রাল লেজার আমাদের আলোচ্য বিষয় না, আমরা ডিস্ট্রিবিউটেড লেজার, হ্যাঁ, এবং এই পাবলিক লেজার নিয়ে আমরা কথা বলবো। এখন যেহেতু সেন্ট্রাল লেজারকে সেভাবে আমরা ভরসা করতে পারছি না, কারণ কি এখানে ডেটা হেক হতে পারে, কারোর প্রতি ডিপেন্ডেন্সি থাকতে পারে, একটা সার্ভারের উপর আমাদের ডিপেন্ডেন্সি, সেজন্য আমরা হয়তো ভাবে ট্রাস্ট রাখতে পারছি না, অথবা আমাদের যে ডেটা অথবা ডেটার যে অ্যাসেটের রেকর্ড, আমাদের বিভিন্ন অ্যাসেট বিভিন্ন যেমন বাংলাদেশের কনটেক্সটে কিন্তু অলরেডি জমির যে রেকর্ড, এটাকে ব্লকচেইনের মাধ্যমে আনার চেষ্টা করা হচ্ছে। তো এই জমির যে ডকুমেন্ট, খতিয়ান, লেজার, এগুলো যদি আপনার অ্যাসেট রেকর্ড থাকে, তাহলে সেগুলোকে আমরা আসলে সেন্ট্রালাইজ থাকলে আমরা ট্রাস্ট করতে পারবো না, বিকজ একটা সেন্টারের ডেটা ভেঙে গেলে, নষ্ট হয়ে গেলে, ডিলিট হয়ে গেলে, ক্র্যাশ করে গেলে সার্ভার, তখন সব চলে যাবে, যে কারণে আমরা
সেন্টারকে সেভাবে সিকিউর মনে করছি না। তাই আমরা ব্লকচেইন ডেটাবেস গুলোকে ডিসেন্ট্রালাইজ ভাবে পরিচালনা করা হয়। এর ফলে আমরা মূলত বুঝি যে ব্লকচেইন মানে হচ্ছে ডিসেন্ট্রালাইজ ডেটাবেস। তাহলে আমরা আবারও রিইনফোর্স করলাম যে ব্লকচেইন মানে হচ্ছে মূলত ডিসেন্ট্রালাইজ ডেটাবেস বা ডিস্ট্রিবিউটেড লেজারের মাধ্যমে কাজ করে। এখন আমাদের পূর্বে তৈরি করা ডেস্কটপের ট্রেডিশনাল ডেটাবেস পরিবর্তন করে আমরা আবার চেঞ্জ করে আমরা এখন কি করলাম, ব্লকচেইনের ডেটাবেস ব্যবহার শুরু করলাম। ধরেন আমরা একটা ডেস্কটপ বানিয়েছিলাম যেখান থেকে আমরা টাকা পয়সা ট্রান্সফার করবো, কথা বলবো, সেইটার আমরা প্রথমে তো সেন্ট্রালাইজ না ডিসেন্ট্রালাইজ কনফার্ম, এবং এই ডেটাবেসটা আবার আমরা ব্লকচেইনের যে ব্লক তৈরি করার মাধ্যমে যে চেইনটা তৈরি হয় এবং ব্লকচেইনের যে ডেটাবেস সেই ডেটাবেসটা ইউজ করব। এখন এটা ইউজ করতে যে আমরা কি করব, টাকা পাঠাতে চাচ্ছি, এখন আমরা ডেস্কটপের মাধ্যমে টাকা পাঠাবো, মেইন ডিসকাশনে আমরা শুরু করে দিয়েছিলাম। সো এখানে দবিরের কাছে 100 টাকা ছিল, দবির কি করলো, এই 100 টাকা পাঠিয়ে দিল শফিকের কাছে। তাহলে শফিকের কাছে 100 টাকা আগে ছিল, দবিরের 100 টাকা পেয়ে তার হয়ে গেল 200 টাকা। তাহলে আবারও বলছি, দবিরের কাছে 100 টাকা ছিল, শফিকের কাছে 100 টাকা ছিল, দবির তার 100 টাকা পাঠিয়ে দিল শফিকের কাছে, তাহলে শফিকের ব্যালেন্স হয়ে গেল 200 টাকা। এখন শফিক আবার এই 100 টাকার বদলে 200 টাকার বদলে 400 টাকা পাঠিয়ে দিল। এটা কি পারা যাবে? এটা কি সম্ভব? এই যে শেয়ার মার্কেট আমরা শর্ট সেলিং দেখি, অনেক সময় আমার কাছে শেয়ার না থাকার পর আমরা সেল করে ফেলতাম, এক সময় ছিল, এটাকে শর্ট সেলিং বলে। তাহলে কি এই ব্লকচেইনের মাধ্যমে এটা সম্ভব? এটি হলে তো খুব রিস্কি। এটি কি সম্ভব? কোশ্চেন হচ্ছে যে আমরা এই যে ট্রান্সফার করার কথা বলেছি কিন্তু কোনো লজিক সেট করিনি, কি হলে কি হবে, টাকা বেশি থাকলে পাঠানো যাবে, কম থাকলে পাঠানো যাবে না, এই ধরনের কোনো লজিক নিয়ে আমরা এখনো ডিসকাস করিনি, কিন্তু এটা ব্লকচেইনে খুব ভালোভাবে আছে। সেই ডিসকাশনটাই আমরা এখন করব, যদি আপনারা এই এক্সাম্পলটা বুঝে থাকেন। এই যে 400 টাকা তার আছে 200 টাকা, সে যে 400 টাকা পাঠাতে পারবে না, এটা নিশ্চয়ই একটা লজিক থাকতে হবে। এটাকে বলা হয় কনসেনসাস অ্যালগরিদম। এই জিনিসটাকে বলা হয় কনসেনসাস অ্যালগরিদম। এবং এই কনসেনসাস অ্যালগরিদমের বিভিন্ন রকম ওয়েতে অ্যাপ্রুভ করা যায়, বাট প্রুফ অফ ওয়ার্ক যেটাকে বলা হয় প্রুফ অফ ওয়ার্ক, এটা ব্লকচেইন টেকনোলজি ইউজ করা হয়। প্রুফ অফ ওয়ার্ক মানে যে আমি শুরুতেই বলছিলাম যে আমরা ডিসেন্ট্রালাইজ আপনার ডেটাবেস ইউজ করবো এবং এখানে অনেক ডিস্ট্রিবিউটেড লেজারের মাধ্যমে অনেক লোকের কাছে তথ্য থাকবে। আমরা জানি এখান থেকে 51% লোক যদি অ্যাপ্রুভ করে যে না এই তার কাছে 200 টাকা আছে, 200 টাকাই সে দিতে পারবে, 400 টাকা পারবে না, তখন তার এই 400 টাকার ট্রানজেকশনটা ইনভ্যালিড হয়ে যাবে, নাল হয়ে যাবে। সো এই প্রক্রিয়াটাকে বলা হয় প্রুফ অফ ওয়ার্ক। এবার আপনি আসেন, তাহলে এই মাইনাররা যে প্রুফ অফ ওয়ার্ক যারা করলো তাদের কাজটা কি, তাদের ভূমিকা কি? আমরা অনেকে মনে করি মাইনিং মানে হচ্ছে যে খনি খুঁজে খুঁজে গোল্ডের মতো করে আপনার ব্লকচেইনের ক্রিপ্টোকারেন্সি আপনার বের করা। হ্যাঁ, আমরা কিন্তু ক্রিপ্টোকারেন্সি বের করা বা আমরা কিন্তু বিটকয়েন বের করাকে মাইনিং বলে না, মাইনিং হচ্ছে অথেন্টিকেশন। সো মাইনিং এর সম্পর্কে আমাদের যে ধারণা সেটা চেঞ্জ হবে। তার আগে বলি, মাইনিং করতে গেলে একটা পিসি, হার্ড ডিস্ক এবং র্যাম এবং অন্য জিনিসগুলো লাগে। এটি খুব হাই কনফিগারেশনে লাগে, এই কারণে এটাই হচ্ছে মাইনারদের ইনভেস্টমেন্ট। এই মাইনারদের এটাই হচ্ছে বেসিক ইনভেস্টমেন্ট। তার একটা সফটওয়্যার এবং সে ইনস্টল করে নিবে, সেটার মাধ্যমে সে ব্লকচেইনের এই মাইনিং এর কাজটা করতে পারবে এবং তার এই হাই কনফিগারেশন পিসি থাকতে হবে। এখন আসেন, আমি শুরুতেই বলেছিলাম, আগেই বলেছিলাম যে এই যে 400 টাকা 200 টাকা থাকার পরও 400 টাকা পাঠাতে পারছিল, এটা সে পারবে না। কারণ এই তার যে 200 টাকা আছে, এই লেজারটা, এটা তো তার প্রাইভেট কিছু টাকা জমা আছে, কিন্তু পাবলিক ইনফরমেশন আছে, মানে সেই টাকাটা কেউ নিতে পারবে না। কারণ এই টাকাটা নিতে গেলে বা ট্রান্সফার করতে গেলে তার একটা প্রাইভেট কি ইউজ করতে হবে। কিন্তু পাবলিক ইনফরমেশন মাধ্যমে সবাই জানে যে তার কাছে আসলে 400 টাকা নাই, আছে 200 টাকা, লাইক ব্যাংকের স্টেটমেন্টের মতো। যে কারণে যারা এইখানে ডেটাবেজে সংশ্লিষ্ট, আমরা জানি যে আমরা এই যেহেতু আমরা ডিসেন্ট্রালাইজ ডেটাবেস ইউজ করব, এই ডিসেন্ট্রালাইজ ডেটাবেস ইউজ করার জন্য শুধু আমার আপনার পিসিতে, দবির এবং সবিরের পিসিতে কিন্তু সব তথ্য রাখা কঠিন হয়ে যাবে এবং যে কোনো একটা পিসি নষ্ট হয়ে গেলে, যে কোনো একটা মোবাইল নষ্ট হয়ে গেলে, যে কোনো একটা ডিভাইস নষ্ট হয়ে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে। এই কারণে আমরা ইনভাইট করি এই ব্লকচেইন টেকনোলজিতে, বিটকয়েন সিস্টেমে আমরা দেখি অনেক মাইনারদেরকে ইনক্লুড করা এবং তারা শক্তিশালী একটা আপনার পিসি নিয়ে, শক্তিশালী পিসি নিয়ে, হাই কনফিগারেশন পিসি নিয়ে তারা এই নেটওয়ার্কে জয়েন করে এবং সারা পৃথিবীতে যে লক্ষ লক্ষ মাইনার আছে, যে কোনো ট্রানজেকশন ভ্যালিডিটি হইতে হলে তার 51% মাইনারের কনসেনসাস থাকতে, অর্থাৎ 51% মাইনার যদি এগ্রি করে না আমার তথ্য ঠিক আছে, আমি চেক করে দেখলাম, এবং সে কিন্তু যে কোনো সময় লগ ইন করতে পারে না, তাকে একটা ম্যাথমেটিক্যাল অ্যালগরিদম ফেস করে
আমরা যখন দেখি যে বিভিন্ন সময় আমরা কম্পিউটারে আমরা রোবট কিনা এটা চেক করার জন্য আমাদের বিভিন্ন রকম উল্টা কুকুর বা উল্টা খরগোশ দিয়ে শো করে, অথবা বিভিন্ন আপার কেস লোয়ার কেস ইউজ করে আমাদের বিভিন্ন ধরনের টেক্সট লিখে আমাদেরকে প্রুফ করতে হয় উই আর নট রোবট, উই আর হিউম্যান। সো সিমিলারলি মাইনারদেরকে এখানে লগ ইন করতে গেলে তাদেরকে একটা ম্যাথমেটিক্যাল পাজেল সলভ করে তাদের ঢুকতে হয়, এবং তারা যখন এই তথ্যটা অ্যাপ্রুভ করে মোর দ্যান 51% অফ দ্য টোটাল মাইনার্স, তখন এই ট্রানজেকশনটা অ্যাপ্রুভ হয় এবং ভ্যালিডেট হয়। এই প্রক্রিয়াটাকে বলা হয় কনসেনসাস। এবং কোনো কোনো জায়গায় মাইনারে যদি দেখে যে আগের হ্যাশট্যাগের সঙ্গে নতুন হ্যাশট্যাগের মিল আছে এবং এটার সঙ্গে আবার পরবর্তীটা মিল আছে, তখন তারা অ্যাপ্রুভ করে। কিন্তু যদি কখনো দেখা যায় যে আগের হ্যাশট্যাগটা এখানে আসছে ঠিক মতো, কিন্তু এই হ্যাশট্যাগের সাথে পরের হ্যাশট্যাগে এখানে যেটা ছিল 6BQ1, এখানে 6BQ1 না হয়ে এখানে সে লিখে ফেলছে এখানে যে A62Y, যদি এরকম হয় তখন কিন্তু এটাকে নাল অ্যান্ড ভ্যালিফাইড হয়ে যায়, বোঝা যায় এটা হ্যাকিং হচ্ছে। তখন এই ট্রানজেকশনটা নালিফাই করে দেয় মাইনাররা, এবং এখানে ধরা পড়ে যায় যে এটা ব্লকচেইন সিস্টেমে, ব্লকচেইন সিস্টেম এভাবেই চলে এবং এভাবেই আমরা ফ্রডটাকে ডিটেক্ট করতে পারি। এবং এখানে হ্যাক করা ইজ নিয়ার টু ইম্পসিবল, বিকজ এই হ্যাশ তৈরি করা খুবই একটা দ্রুত সময় হয়ে যায়, এবং এই প্রসেসটা অ্যালগরিদমটা একটা সময় নিয়ে কাজ করে। ফলে যেটা হয় যে কোনোভাবেই এখানে হ্যাক করাটা আপাতত দৃষ্টিতে খুবই কঠিন মনে হচ্ছে, আনলেস আদারওয়াইজ কেউ যদি 51%কে বায়াস করে না ফেলে। ধরেন একটা কারেন্সি বের হলো, সেই কারেন্সিতে ধরেন এটা ব্লকচেইন, এটা আমরা বিটকয়েন না, অন্য একটা কারেন্সি, লেটস সে বাংলা চেইন বা বাংলা কারেন্সি নামে একটা ডিজিটাল কারেন্সি হলো। এখন আমরা এখানে 1 লাখ লোককে আমরা এখানে মাইনার করলাম, 1 লাখের ভিতর 60,000 লোকই আমার নিজের চ্যানেলে। এখন 60,000 লোক যদি একমত হয়ে এটাকে অ্যাপ্রুভ করে তাহলে কিন্তু সম্ভব। তার মানে এখানে আপনার হচ্ছে যে হ্যাক করা হয়তো যাচ্ছে না, কিন্তু মাইনারদের কনসেনসাসটা বায়াস হলে এবং যদি কোনোভাবে কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু এখানে একটা স্টিল দেয়ার ইজ এ চান্স অফ ম্যানিপুলেশন। সো এটা আমরা বুঝলাম। এখন এই যে মাইনাররা কাজ করলো, এই মাইনাররা যে তথ্য পায়, এই তথ্য ওভারঅল তথ্যকে বলা হয় নোড। এবং এই যে যারা পিসি ছাড়া ছোট ছোট ল্যাপটপ, ছোট ডিভাইসে যারা পার্শিয়াল নোড থাকে এবং যারা বড় সার্ভার নিয়ে কাজ করে এবং যাদের সার্ভার স্ট্রং, তাদেরকে বলা হয় ফুল নোড। সো টোটাল মাইনারদের ভিতরে কারো কারো পার্শিয়াল নোডও থাকে, কারো কারো ফুল নোড থাকে। ওভারঅল সিস্টেমটাকে বলা হয় নোড, এই জিনিসটাকে বলা হয় নোড, NODE। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে ব্লকচেইনের ডেটাগুলো কোথায় স্টোর করা হয়। আসলে মূলত এগুলো জমা হয় হচ্ছে কম্পিউটার, আপনার মোবাইল, আপনার ডিভাইস। অর্থাৎ যেহেতু বলছিলাম ব্লকচেইন টেকনোলজি ডিসেন্ট্রালাইজ হয়, এটা সেন্ট্রালাইজ না, অতএব এখানে কিন্তু তারা কোনো সেন্ট্রালাইজ ডেটাবেস ইউজ করছে না। অতএব যতগুলো মাইনার এখানে জয়েন করছে, সমস্ত মাইনারদের পিসি গুলো, ল্যাপটপ গুলো, তাদের হচ্ছে ডিভাইস গুলো, মোবাইল গুলো হচ্ছে এখানে ডেটাবেস হিসেবে ইউজ করছে, এবং এটাকে বলা হয় নোড। এরপরে তাহলে এই মাইনারে কি ফ্রি বসে থাকবে? তারা এই হাই কনফিগারেশন কম্পিউটার নিয়ে বসলো, তারা এই লজিক গুলো ঘেটে দেখলো, প্রুফ অফ ওয়ার্ক প্রমাণ করলো, তারা কনসেনসাস দিল, তারা এই বিভিন্ন রকম ভ্যালিডেট করলো যে এটা কোনো হ্যাকিং হচ্ছে কিনা, এই কাজগুলো তারা করলো, তারা এই নোটগুলো, তারা এই তথ্যগুলো তাদের পিসিতে রাখলো। তাহলে তারা ফ্রি করবে না, এই মাইনিং করে তারা একটা যৎসামান্য অংশ পায়, বাট প্রচুর ট্রানজেকশনের মাধ্যমে ওভারঅল ইনকামটা অনেক বেশি হয়। আমরা যখন ব্লকচেইনের মাধ্যমে ডিজিটাল কারেন্সি অথবা ডিজিটাল টাকা লেনদেন করি, তখন টাকার একটি ক্ষুদ্র অংশ মাইনিং এ অংশগ্রহণকারী যারা আছে তাদেরকে প্রদান করি। এই প্রসেসকে বলা হয় মাইনিং প্রসেস। অর্থাৎ আমরা আজকে বুঝতে পারলাম যে মাইনিং কিন্তু খনি খুঁজে মাটির নিচ থেকে ব্লকচেইন বের করা না, অর্থাৎ বিটকয়েন অথবা আদার ক্রিপ্টোকারেন্সি বের করা না। এটা আসলে অ্যালগরিদম সলভ করে লজিক্যালি হচ্ছে আপনি যখন এই কনসেনসাস দিবেন, আপনি এই ডেটাটা ভ্যালিডেট করবেন, আপনি কাজ করবেন, এবং এটা ঢোকার জন্য আপনার নলেজ লাগবে। একটা নির্দিষ্ট ওয়েতে আপনি একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। এই প্রসেসের মাধ্যমে যখন আপনি করবেন, তখন একটা ক্ষুদ্র অংশ, একটা ট্রানজেকশনের একটা পার্ট আপনি পাবেন, এবং এই অ্যাগ্রিগেটলি কাজ করতে থাকলে একটা বড় ইনকাম করা এখানে সম্ভব। সো বাংলাদেশে এখনো অ্যাপ্রুভ হয়নি, কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, সারা পৃথিবীতে অনেক জায়গায় চলছে। সো দিস ইজ দ্য বেসিক অ্যাবাউট দ্য ব্লকচেইন। আই হোপ যে ইউ এনজয়েড দ্য টোটাল সেশন। থ্যাংক ইউ ফর বিং উইথ মি।